আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্ক্রু গেজ। এর আগে আমরা স্লাইড ক্যালিপার সম্পর্কে পড়াশোনা করেছি, জেনেছি কিভাবে একটা জিনিসের দৈর্ঘ্য মাপা হয় স্লাইড ক্যালিপার্সের মধ্যে দিয়ে। এবারে আমরা দেখব হচ্ছে স্ক্রু গেজ, কীভাবে স্ক্রু গেজের সাহায্যে আমরা এই ধরনের কাজ করতে পারি। আচ্ছা, এই যে একটা স্ক্রু গেজ, তার আগে এখানে অনেক কিছু কথা আছে, যে ভার্নিয়ার স্ক্রুর পরিবর্তে একটি স্ক্রুকে ঘুরিয়ে, তারপরে স্ক্রু ঘাট বলে একটা কথা আছে, স্ক্রুর পিচ বলে একটা কথা আছে, তাই না? এই যে 0.1 মিলিমিটার, 0.01 মিলিমিটার, এগুলো আসলে কীভাবে ন্যূনাঙ্ক কীভাবে আসে, এই বিষয়গুলো আমরা জানবো। তার আগে স্ক্রু গজ সম্বন্ধে আমাদের জানতে হবে যে স্ক্রু গজের কোন পার্টসটা কী। স্ক্রু গজের এই দেখো, এই যে পার্টস, এই পার্টসটা হচ্ছে দাগ কাটা আছে, দেখো 100 পর্যন্ত। এখানে তো 30, 35, 40 এভাবে দেখা আছে। এটা এই জায়গাতে 100 পর্যন্ত দাগ কাটা আছে। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের মতো যে দাগ আর কি, সেটা। ভার্নিয়ার স্কেলের মতো দাগ কাটা যেটা, এটা ধরো আমি এখানে বলবো যে স্ক্রু গজের স্কেল, ঠিক আছে? স্ক্রু গজের ধরুন স্কেল। ঠিক আছে, স্ক্রু গজের স্কেল। এখন আর এখানে এই যে এটা দেওয়া আছে, এটা আসলে আমার মেইন স্কেল। এটা কি? এটা আমার হচ্ছে মেইন স্কেল। ভার্নিয়ার স্কেল যেরকম একটা মেইন স্কেল থাকে, এটা হচ্ছে স্ক্রু গজের মেইন স্কেল। ওকে, এটা মনে করো বসতে এই জায়গায় থাকে। এই যে এটা আর এটা এটা আমি যদি ডান দিক সরাই, এই জিনিসটা ডান দিক সরে যাবে, এটা বাম দিক সরালে এটা বাম দিক সরে আসবে। ঠিক আছে, এবং এটা উপরে বা নিচের দিকে এটা ঘোরাতে পারি। যেমন দেখো কীভাবে ঘোরাতে পারি। এই দেখো, এখানে আমরা দেখি, আমরা ঘোরাই, এই যে মনে করো আমি এটা নিচের দিকে ঘোরাচ্ছি। নিচের দিকে ঘোরালে দেখো এটা কিন্তু সরে আসতেছে, নিচের দিকে ঘোরাচ্ছি। যে মেইন স্কেল কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারছি। ওকে, আর উপরের দিকে যদি উঠাই, তাহলে দেখো আমার উপরের দিকে উঠলে বাম দিকে সরে যাচ্ছে। এইভাবে এটা ঘোরার মাধ্যমে আমরা মেইন স্কেল থেকে এটা পার্ট কোন দাগ মিলেছে সব দেখতে পারি। আচ্ছা, তাহলে এখন দেখো, এই যে মেইন স্কেল, ভার্নিয়ার স্কেল, এসব মানে দাগ কাটা স্কেল, স্ক্রু গজের, তো এই স্কেলের সাহায্যে কীভাবে আমরা একটা বস্তুর দৈর্ঘ্য মাপতে পারবো। তার আগে এখানে একটা শব্দ, পিচ বলে একটা শব্দ আছে, পিচ। ঠিক আছে, পিচ ইজ ইকুয়াল টু 1 মিলিমিটার এই স্কেলের ক্ষেত্রে। এখানে তোমাকে দেখা, এখানে পিচ বলতে কী বোঝাচ্ছে, যে পুরো একবার ঘোরানোর পর স্কেল লাগানো স্ক্রুটি হয়তো 1 মিলিমিটার অগ্রসর হয়, এই সরণকে বলা হয় পিচ। মানে হচ্ছে পুরো একবার ঘোরানোর পরে যতটুকু, এখানে 1 মিলিমিটার, তাই পিচ 1 মিলিমিটার। যদি 2 মিলিমিটার হতো, পিচ 2 মিলিমিটার হতো। যদি 3 মিলিমিটার হতো, পিচ 3 মিলিমিটার হতো। এভাবে একবার ঘোরানোর পরে যতটুকু সরণ হয় সেটাকে পিচ বলে। কীভাবে চলা দেখি। এই দেখো, মনে করো এই যে, তাই না, এখানে এখানে কিন্তু 0 থেকে 10 পর্যন্ত দাগ কাটা আছে। এগুলো আসলে কি, এটা হচ্ছে মিলিমিটার স্কেলে। ঠিক আছে, এটা 0 মিলিমিটার, এটা 10 মিলিমিটার। ওকে, তার মানে এর ভিতরে যে দাগ কাটাগুলো আছে, এই দাগ কাটাগুলো প্রত্যেকটা 1 মিলিমিটার করে। 0 দিয়ে নিয়ে যাই, সুবিধা হবে। এটা হচ্ছে 0। এখন দেখো, এটা আমি একবার ঘোরাবো, একবার ঘোরানোর পরে দেখো নিচের দিকে আমি একবার ঘোরাবো। একবার ঘোরানো মানে কি, 100 দাগ পর্যন্ত ঘোরাবো। এই যে 100 দাগ পর্যন্ত ঘুরে আবার 0-তে আনলাম। তাহলে দেখো এই যে যতটুকু সরণ ঘটেছে, যতটুকু ডান দিকে সরেছে, এটাই হচ্ছে আমার 1 মিলিমিটার। কীভাবে, আমি যদি আরেকটু ঘুরাই, তাহলে দেখো আরেকবার ঘুরে, এই দেখো 1 মিলিমিটার দাগটা কিন্তু বের হয়ে গেল, পেয়ে গেলাম। আরেকবার আমি যদি ঘোরাই,
এটা হচ্ছে 2 মিলিমিটার। ঠিক আছে, এইভাবে আমরা বুঝতে পারি যে একবার পুরো ঘোরালে কতটুকু ডান দিকে সরে যায়, সেটাই হচ্ছে আমার পিচ। এখন এই যে পিচ এটার কথা বললো, তার মানে পুরো 1 মিলিমিটারকে কিন্তু 100 ভাগে ভাগ করা হয়েছে, তাই না? তার মানে 100 ভাগে ভাগ করা হয়েছে বলেই তো 1 ঘূর্ণন পরে 1 মিলিমিটার যায়। তাহলে এখানে দেখো একটা কথা বলা আছে যে সমান 100 ভাগে ভাগ করা হলে প্রতি 1 ঘর ঘূর্ণনের জন্য স্কেলটি পিচের 1/100 ভাগের 1 ভাগ অগ্রসর হয়। মানে সহজ কথায় বলি জিনিসটা, যে তোমার এটা একবার ঘোরালে, এখানে দেখো এই যে এটা একবার যদি তুমি ঘোরাও তাহলে এই দিকে কতটুকু যাচ্ছে, একবার ঘোরানো পুরো, এবারে এক দাগ ঘোরানো। এই যে এখানে ছোটো ছোটো দাগ আছে, 1 2 3 4, এভাবে 90, এই দাগগুলো তুমি যে এই দিকে এক দাগ ঘোরাও তাহলে 1/100 মিলিমিটার সরবে। এই তো, এই হচ্ছে বিষয়। এই জন্য এই যে এটাকেই বলা হচ্ছে ন্যূনাঙ্ক। কি? স্ক্রু গেজের ক্ষেত্রে ন্যূনাঙ্ক বলা হচ্ছে। কি বলেছে ন্যূনাঙ্ক? ন্যূনাঙ্কের আরেকটা ইংরেজি কি? লিস্ট কাউন্ট। এটার এই জিনিসটাই ভার্নিয়ার স্কেলে কি হয়ে যায় জানো? ভার্নিয়ার কনস্ট্যান্ট হয়ে যায়। ভার্নিয়ার কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভার্নিয়ার স্কেলের জন্য, আর সেম জিনিস স্ক্রু গেজের ক্ষেত্রে ন্যূনাঙ্ক হয়ে যায়। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা কীভাবে বের করতাম? চল দেখো, এখানে দেখাই। ভার্নিয়ার ধ্রুবক আমরা কীভাবে বের করতাম? ঠিক আছে, এটা কীভাবে বের করতাম? যে সর্বনিম্ন মেইন স্কেলে কতটুকু মাপা যায়, সর্বনিম্ন মূল পাঠ কতটুকু নেওয়া যায়। ঠিক আছে, আর এটা কি? ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা। এই তো, এই জিনিসটাই আমরা যখন কী করবো, স্ক্রু গেজের ক্ষেত্রে নির্ণয় করবো, তখন সেটা কী হয়ে যাবে? ন্যূনাঙ্ক হয়ে যাবে। ঠিক সেম। দেখো সর্বনিম্ন মূল পাঠ সম্ভব কতটুকু। আর নিচে কি? স্ক্রু গেজের যে দাগ কাটা স্কেল, সেই দাগ কাটা স্কেলের কতগুলো দাগ আছে। স্ক্রু গেজের দাগ সংখ্যা, স্ক্রু গেজের স্কেলের দাগ সংখ্যা আর কি। কতটুকু আছে। তাহলে মূল পাঠ কি? মেইন স্কেলের মূল পাঠ হচ্ছে মিলিমিটার, 1 মিলিমিটার। আর স্ক্রু গেজের সংখ্যা 100, তাহলে কত হবে? 0.01 মিলিমিটার। এটা স্ক্রু গেজের ক্ষেত্রে ন্যূনাঙ্ক। আর এরা আমরা জানি যে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে সাধারণত 1 মিলিমিটার, আর স্কেলের দাগ সংখ্যা থাকে হচ্ছে 10। সাধারণত কথায় 0.1, তাই না? তার মানে দেখো, ভার্নিয়ার স্কেলে হচ্ছে 0.1 পর্যন্ত মাপা যায়, কিন্তু স্ক্রু গেজে 0.01 পর্যন্ত মাপা যায়। তার মানে কি স্ক্রু গেজটা আমার ভার্নিয়ার স্কেল চাইতে 10 গুণ বেশি সূক্ষ্ম, তাই না? 10 গুণ বেশি সূক্ষ্ম। ওকে,
তো এখন এই হচ্ছে বিষয়। এখন আমরা ভার্নিয়ার স্কেলে কীভাবে মাপতাম কোনো একটা জিনিসের দৈর্ঘ্য, না কী মাপতাম দেখো, ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমি যে মাপি কীভাবে, স্লাইড ক্যালিপার্সে, না এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্সে। করো আমার পরিমাপ কত, মেইন পার্ট এর সাথে যোগ করব কি আমি, ভার্নিয়ার কনস্ট্যান্ট, এবং ভার্নিয়ার কনস্ট্যান্টের সাথে কি গুণ করব, যে কততম দাগ, কততম দাগ মূল স্কেলের সাথে মিলে, তাই না? সেই জিনিসটা আমি কি করব, গুণ করবো ভার্নিয়ার কনস্ট্যান্টের সাথে, গুণ করে মূল পার্টের সাথে যোগ করব, তাহলে আমার পরিমাপটা বেরোবে। ঠিক এই কাজটাই আমরা স্ক্রু গজের ক্ষেত্রেও করব, কোনো পার্থক্য হবে না। পার্থক্য যে বলতে পারো একটা জায়গায়, সেটা হচ্ছে মূল পার্টের সাথে এখানে ভার্নিয়ার কনস্ট্যান্টের জায়গায় আমরা স্ক্রু গেজে যে ন্যূনাঙ্ক, সেই ন্যূনাঙ্কটা বসাবো। গুণ স্ক্রু গেজের দাগ কাটা স্কেলের, দাগ কাটা স্কেলের কততম দাগ মূল স্কেলের যে কোনো দাগের সাথে মিলে, তাই না? তাহলে আমরা একটা অঙ্ক করি, দেখি, দেখো সমস্যার সমাধান করি। দেখো মনে করো এটা হচ্ছে সে কাঙ্ক্ষিত বস্তু, এটাকে আমি বসালাম, বসে আমি কি করলাম, এটা উপরে আধা উপরে যাচ্ছে না, তাহলে একে আমি এখন মাপবো। ওকে, দেখো মিলিমিটারে কিন্তু দেখো 10, 11, 12, 13, 14, 15, 15 মিলিমিটার পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, 15 মিলিমিটার। এবং এপাশে দেখো আমার মূল পার্ট হচ্ছে 15 মিলিমিটার, এবং আমার যে স্ক্রু গজ দাগ কাটা স্কেল, দেখো এটা হচ্ছে উপরে তো 90 দাগ কাটা আছে, 90-এর এক ধাপ নিচে হচ্ছে 89, তার নিচে 88, তার মানে আমার 88 নম্বর দাগটি মূল স্কেলের সাথে মিলেছে। দেখো এখন এই মানটা আমি সূত্র বসাই। তাহলে এটা আমার কি হবে এখন, কত হবে উত্তর, উত্তর হবে 15.88 মিলিমিটার। ঠিক আছে, 15.88 মিলিমিটার, তাহলে এইটা হচ্ছে আমার উত্তর হবে। দেখি ঠিক আছে কিনা, দেখি, এই যে দেখো চলে এসছে 15.88 মিলিমিটার, তার মানে আমাদের মোটামুটি ঠিক আছে, মোটামুটি না, তাহলে আমাদের যে দৈর্ঘ্য মাপার বিষয়টা এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের স্ক্রু গজের সাহায্যে কিভাবে আমি একটা জিনিসের দৈর্ঘ্য, প্রস্থ, ব্যাসার্ধ এগুলো মাপি। সাধারণত তারের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে স্ক্রু গজের ব্যবহারটা অনেক বেশি হয়ে থাকে। এছাড়াও ছোটোখাটো যেসব অতি সূক্ষ্মভাবে নির্ণয় করা যায় বা নির্ণয় করতে হয়, সেসব ক্ষেত্রে আমরা স্ক্রু গজের ব্যবহারটা